নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা দীর্ঘ 3 বছর থেকে, 2 বছর থেকে, কেউ আবার 1 বছর থেকে, কেউ আবার রিসেন্ট জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছিলে, তাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল যে স্যার এবছর এই জওহর নবোদয় বিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষা হবে তার ফর্ম ফিল আপ কবে শুরু হবে। কারণ আগের বছর তো এরকম টাইমে শুরু হয়ে গেছিল, এবছর স্যার কবে শুরু হবে। আর এই কবে শুরু হবে বলতে বলতে তোমরা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকে খবর পেয়ে গেছো যে এবছরের যে জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা হবে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর এই খবরটা শুনে তোমরা যতটা না খুশি হয়েছো তার থেকে বেশি দুঃখ পেয়েছো একটা খবর শুনে। কি খবর শুনে? যে সিলেবাসের মধ্যে দেখা গেছে একটা বিরাট পরিবর্তন। কেন বিরাট পরিবর্তন? কারণ তোমাদের প্রত্যেকের কাছে যে টপিকটা সবচেয়ে সহজ ছিল, মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতা, যেখানে 50-এ 50ই তোমরা পেতে এভাবে পড়াশোনা করেছিলে এবং এতটাই সহজ তোমাদের কাছে মনে হচ্ছিল, সেখান থেকে কিন্তু 25 নম্বর কেটে নেওয়া হয়েছে। মানে সেই মেন্টাল অ্যাবিলিটি পার্টটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে, আর সেই অর্ধেকের জায়গায় একটা নতুন পার্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি সেই পার্টটা? সেটা হচ্ছে ইভিএস, বা আমরা যেটাকে বলছি জিকে বা জিএস, মানে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স। এই দুটো পার্টকে কিন্তু কম্বাইন করে ইভিএস নাম দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু তোমাদের পড়াশোনা খুব ভালো করে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি মেন্টাল অ্যাবিলিটিতে যতটা সহজে নাম্বারটা তুলতে পারতে, এখানে কিন্তু ততটা সহজে নাম্বার তুলতে পারবে না যদি তুমি মনোযোগ সহকারে ভালো করে প্রিপারেশন না নাও। তাই আজকের এই ক্লাসে আমরা এই সমস্ত তথ্যগুলো জেনে নেব, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তো চলো আমরা শুরু করি আজকের এই ছোট্ট ক্লাসটি। দেখো, সবার প্রথমে আমরা যেটা জেনে নেব যে তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে, যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাহলে তোমাকে এবার জানতে হবে এই ফর্ম ফিল আপটা কতদিন চলবে, মানে কবে ফর্ম ফিল আপটা শেষ হচ্ছে। চলো আমরা শুরু করব। দেখো, ফর্ম ফিল আপটা শেষ হবে কবে সেটা কিন্তু এখন তোমাদের কাছে খুবই ভাইটাল। এতদিন ভাইটাল ছিল যে কবে শুরু হবে, এখন ভাইটাল হচ্ছে কবে শেষ হবে। দেখো, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যাবে 31শে জুলাই 2026। তাহলে তোমার ডেডলাইন কি হচ্ছে? 31শে জুলাই 2026, এর মধ্যেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি, বা এখন অনেকে বলবে তোমাকে যে এই ডেটটা না এক্সটেন্ড হয়ে যাবে। আমরাও বিগত বছরগুলোতে দেখেছি যে এক্সটেন্ড হয়েছে, কিন্তু সেটা ব্যতিক্রম, নাও হতে পারে। তো সেইটাতে কান দেবে না এবং সেইটা ধরে বসে থাকবে না। তোমার ডেট হচ্ছে ফাইনাল 31শে জুলাই 2026, এটাকেই তোমার ধরতে হবে। আর এই ডেট অনুসারেই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তাহলে কি মনে রাখতে হবে? সবসময় মনে রাখতে হবে 31শে জুলাই 2026-এর মধ্যে আমি আমার ফর্মটা ফিল আপ করবো। এবার এই ফর্মটা ফিল আপ করার জন্য কারো প্রয়োজন নেই হেল্প নেওয়ার। ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে, প্রত্যেকটা ভিডিও যদি তুমি স্টেপ বাই স্টেপ দেখো, যে কোনো ভিডিও দেখবে বাড়িতে নিজেই করতে পারবে। একদম এতটাই সহজ। তোমরা যদি বলো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি বাড়িতে বসে থাকি করব, আমরা কিন্তু নেক্সট ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করব। এবার তোমাকে মনে রাখতে হবে কি, একদম ইম্পর্টেন্ট, মানে তোমার ডায়েরির সবার প্রথমে পেজেই লিখে রাখবে আর কাউন্টিং করা শুরু করবে এই ডেটটা। এই ডেটটা কি? যে ডেটটার জন্য এই দীর্ঘ 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর ধরে প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডেটটা। কারণ এই ডেটেই হবে তোমার সেই দীর্ঘ প্রতীক্ষার, তুমি যার জন্য অপেক্ষা করছিলে যে জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষাটা কবে হবে, পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 28শে নভেম্বর 28শে নভেম্বর 2026। 28শে নভেম্বর 2026 রোজটা হচ্ছে শনিবার, সেই পরীক্ষাটা কিন্তু তোমার অনুষ্ঠিত হবে। এই ছিল দুটো গুরুত্বপূর্ণ ডেট।
এবার তুমি তো ডেট গুলো জেনে গেলে, এবার তুমি প্রস্তুতিও শুরু করেছো। এবার তো তোমাকে জানতে হবে যে ফর্মটা আমি ফিল আপ করবো, তার জন্য আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে। চলো সেটাও দেখে নিই। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য যে প্রসপেক্টাসটা আছে সেটা আমি পিডিএফ করে সবাইকে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে আমার মেসেজ করতে পারো, আমি তোমাদেরকেও শেয়ার করে দেবো। সেখান থেকে যেটা মূল মূল বিষয় সেটাই আমি তুলে নিয়েছি। সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে হু ইজ এলিজিবল, কে এলিজিবল হবে। দেখো, এলিজিবল হওয়ার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, তোমাকে ক্লাস 5-এ বর্তমানে পড়তে হবে এবং বিগত মানে যে বছরগুলো চলে গেছে ক্লাস 3 and 4 এই দুটো বছরও কিন্তু তোমাকে রেগুলার থাকতে হবে, ড্রপ আউট হলে হবে না। মানে ক্লাস 3, 4, 5 বর্তমান এই 3টে বছর পর পর থাকতে হবে এবং এই 3টে বছর তোমার কিন্তু কোনো একটা সরকারি বা সরকার স্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে। এবং আমরা এতদিন জেনে এসেছিলাম তোমাকে যে জেলায় তোমার বাড়ি সেই জেলার কোনো স্কুলে তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেই জেলারই জওহর নবোদয় বিদ্যালয় ভর্তির জন্য অ্যাপ্লাই করতে হবে। এটাই। এবারে একটুখানি চেঞ্জ করা আছে, যেটা চেঞ্জ করা হয়েছে সেটা নিয়ে আলোচনাটা করব। দেখো, এখানে একটা এ নাম্বার বলে পয়েন্ট করা আছে, এই পয়েন্টটা তোমরা পড়বে, এর মানেটা বলে দিই। মনে করো তোমার বাড়ি হচ্ছে কুসুমুন্ডি, কুসুমুন্ডি। তুমি মনে করো উত্তর দিনাজপুর, কুসুমুন্ডিটা কি দক্ষিণ দিনাজপুরের ডেডলাইন মানে শেষ, আবার এইদিকে দৌলতপুরটা শেষ, এই দৌলতপুর শেষ হলো মালদা জেলা শুরু হলো, এইদিকে কুসুমুন্ডি শেষ হলো উত্তর দিনাজপুর শেষ শুরু হলো। অনেকে আছে যে ডিস্ট্রিক্ট মানে জেলার শেষ প্রান্তে থাকে, সেখান থেকে অপর একটা জেলা শুরু হয়, মানে দুটো জেলার একদম মিডিল পয়েন্টে, দুটো জেলা মানে যেখানে একটা জেলা শেষ হচ্ছে আর একটা জেলা শুরু হচ্ছে, এরকম জায়গায় যারা থাকে, মনে করো সে কুসুমুন্ডিতে থাকে এবং উত্তর দিনাজপুরের কোনো একটা স্কুলে সে পড়ে। মনে করো সে দৌলতপুরে থাকে এবং সে দেখা যাচ্ছে মালদা জেলার কোনো একটা স্কুলে পড়ে, যেটা এর মানে এই যে দৌলতপুরের একদম কাছে। তো এই সব ক্ষেত্রে কি হবে, এই সব ক্ষেত্রে তার রেসিডেন্স ডিস্ট্রিক্ট আর স্কুল ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল, যার জন্য আগের বছরগুলো পর্যন্ত কি সে পরীক্ষা দিতে পারতো না, এলিজেবল হতো না। কারণ বলা ছিল তার স্কুল যে ডিস্ট্রিক্টে হতে হবে, তার রেসিডেন্টও সেই স্কুলেই হতে হবে, সেই ডিস্ট্রিক্টেই হতে হবে, কিন্তু সেটা আগের বছরগুলোতে ছিল না। কিন্তু এবছর এটা অ্যাড করা হয়েছে কি, যে তোমার বাড়ি যদি দক্ষিণ দিনাজপুর জেলায় হয়, তুমি উত্তর দিনাজপুর বা মালদা জেলার কোন একটা স্কুলে পড়তে পারো, কিন্তু তোমার যে দক্ষিণ দিনাজপুরের যে জায়গাটাতে বাড়ি সেখান থেকে স্কুল যেন 10 কিলোমিটারের মধ্যে হয়, রেডিয়াসটা 10 কিলোমিটার। তুমি দক্ষিণ দিনাজপুরে বাড়ি আর সেই দক্ষিণ দিনাজপুর থেকে তুমি উত্তর দিনাজপুর হোক আর মালদা জেলা হোক কোনো একটা স্কুলে পড়তে পারো, কিন্তু দূরত্বটা হতে হবে 10 কিলোমিটারের মধ্যে। বোঝা গেছে? এবার এটা ছিল একটা পরিবর্তন বা চেঞ্জ এ বছরের জন্য। আর কি কি চেঞ্জ হয়েছে সেটা জানতে হবে। এবার তোমাকে গুরুত্বপূর্ণ যে পরের পয়েন্টটা সেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থটা কি হতে হবে। দেখো, ডেট অফ বার্থটা পরিষ্কার করে এখানে মেনশন করে দিয়েছে। তোমার জন্ম তারিখটা 1/5/2015 আগে হলে হবে না, 1/5/2015 এর আগে যদি হয় হবে না, আবার 31/7/2017 এর পরে যদি হয় তাহলেও হবে না। 1/5/2015 এর আগে হলেও হবে না, আবার 31/7/2017 এর পরে হলেও হবে না। ঠিক এই দুটো ডেটের মধ্যে হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি ক্লাস বর্তমানে 5-এ পড়ছো, 3, 4 এই দুটো রেগুলার ক্লাস আছে এবং 3, 4, 5 এই 3টে ক্লাসে তুমি সরকার স্বীকৃত বা সরকারি স্কুলে পড়াশোনা করছো, তোমার ডেট অফ বার্থ তো মিলে গেছে, তুমি একই ডিস্ট্রিক্টে পড়াশোনা করো, তোমার সব ক্রাইটেরিয়া গুলো মিলে গেছে, তাহলে তুমি এবার ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করেও দিয়েছো। এবার ফর্ম ফিল আপ করে যদি দাও তাহলে তোমার কাজ হবে কি, পরীক্ষায় বসবে। এবার পরীক্ষায় বসতে গেলে তোমাকে তো পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা করতে হলে তোমার মনে এই প্রশ্নটা আসবে আমি কি পড়াশোনা করব,
তার মানে তোমাকে সিলেবাসটা জানতে হবে, আর এই সিলেবাসটাতে একটা কিন্তু বিরাট পরিবর্তন হয়েছে, সেটা একটু বুঝে নাও। দেখো কি পরিবর্তন হয়েছে। দেখো আমাদের এই যে 3টে পার্টে এতদিন পরীক্ষা হয়েছিল, কি কি পার্ট ছিল? একটা ছিল মেন্টাল অ্যাবিলিটি, একটা ছিল অ্যারিথমেটিক, একটা ছিল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এবছর কি করা হয়েছে, এই মেন্টাল অ্যাবিলিটিটাকে ভেঙে দেওয়া হয়েছে 20-20, মানে কোশ্চেন আগে হতো 40টা, যেটা টোটালটাই ছিল মেন্টাল অ্যাবিলিটি, এবং টোটাল 50 নাম্বারই কিন্তু ছিল মেন্টাল অ্যাবিলিটি। এবছর কি করা হয়েছে, এই পার্টটাকে ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে ভেঙে দেওয়া হয়েছে? 20টা করে, 20টা থাকবে মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন, 20টা থাকবে যে নতুন টপিক অ্যাড হয়েছে ইভিএস, সেখান থেকে প্রশ্ন। তাহলে এখানে দুটো পার্ট কি হলো, একটা হলো মেন্টাল অ্যাবিলিটি পার্ট, একটা হলো ইভিএস পার্ট, দুটো। অ্যারিথমেটিক 3টে, ল্যাঙ্গুয়েজ 4টে, মানে 3টে পার্টের জায়গায় 4টে পার্ট হয়ে গেলো, একটা পার্ট বেশি হলো, সেটা কি ইভিএস। তোমার এই 4টে পার্ট হওয়ার ফলে অ্যারিথমেটিক আর ল্যাঙ্গুয়েজ এই দুটো পার্ট মোটামুটি ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। এগুলো যেমন করে তোমরা পড়াশোনা করে এসেছো তেমন করেই তোমরা পড়বে, কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে কি, মেন্টাল অ্যাবিলিটি। অনেকে মেন্টাল অ্যাবিলিটি সব শেষ করে ফেলেছো, অনেকে এখনো শেষ করোনি, অনেকে হয়তো ভাবছো পড়বো। যারা শেষ করে ফেলেছো তাদেরকে কিছু বাদ দিতে হবে, যে ওগুলো পড়ার দরকার নেই। যারা এখনো কমপ্লিট করোনি তাদেরকে দেখতে হবে কোনটা কোনটা সে পড়েছে, কোনটা বাকি আছে। যেটা বাকি আছে সেটা পড়তে হবে, যেটা নেই সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখন সেটাই জেনে নেব যে মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা কি কি চ্যাপ্টার গুলো পড়বো। চলো সেটা দেখে নিই। দেখো মেন্টাল অ্যাবিলিটি থেকে তোমাকে পড়তে হবে পার্ট 1-এ, যেটা আমাদের প্রথম পার্টে কোশ্চেন হয় মেন্টাল অ্যাবিলিটি থেকে। সেখানে পার্ট 1-এ থাকবে হচ্ছে প্যাটার্ন কমপ্লিশন। এই প্যাটার্ন কমপ্লিশন চ্যাপ্টারটা কিন্তু আছে, সেটা পড়তে হবে। দেখো আমাদের প্রথমেই ছিল কিন্তু এতদিন অড ম্যান আউট, ফিগার ম্যাচিং, এইভাবে পরপর যেত। দেখো অড ম্যান আউট নেই, আউট করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই কে থাকবে, প্যাটার্ন কমপ্লিশন নাম্বার 1। নাম্বার 2-তে কি থাকবে, নাম্বার 2-তে থাকবে ফিগার সিরিজ কমপ্লিশন, ফিগার সিরিজ কমপ্লিশন পার্ট 2। পার্ট 3-তে থাকবে কি, জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন। এবারে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন মানে কোন কোন ফিগার থাকবে, ট্রায়াঙ্গেল থাকবে, স্কোয়ার থাকবে, সার্কেল থাকবে, এই তিনটের মধ্যেই থাকবে। তাহলে কি হলো, আমার 3টে চ্যাপ্টার হলো। আর কি আছে দেখো, আর আছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, 4 পার্টে। তাহলে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ এটা করতে হবে। আর 5 নম্বর কি আছে, এমবেডেড ফিগার, এমবেডেড ফিগার তোমাকে করতে হবে। এই হলো তোমার 5টা মেন্টাল অ্যাবিলিটি চ্যাপ্টার, যে 5টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা 4টা করে প্রশ্ন হলে 20টা প্রশ্ন হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1.25, তোমার 25 মার্কস হবে, যেটা আগে ছিল 50। তাহলে মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু তোমার কি হলো, চ্যাপ্টার কমে গেল, 5টা চ্যাপ্টার কমে গেছে। কঠিন কঠিন চ্যাপ্টার গুলো হয়তো কমেছে, যেমন পেপার কাটিং কমে গেছে। এরকম তুমি দেখবে যে তোমার কাছে যেটা হয়তো কঠিন মনে হয় সেটা তোমার হচ্ছে বাদ চলে গেছে, তোমার কাছে ভালো মনে হচ্ছে। কারো কাছে মনে হবে যে আমার যেগুলো সোজা ছিল সেগুলোই বাদ গেছে, কঠিন গুলোই হয়ে গেছে। তো এরকম মিলেমিশে তোমাকে দেখতে হবে যে 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করতে হবে। এই হলো মেন্টাল অ্যাবিলিটি। এবার নতুন কি অ্যাড হয়েছে দেখো, নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে তোমার ইভিএস, একদম নতুন। কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। ইভিএস এর মধ্যে কিভাবে কোশ্চেন প্যাটার্নটা হবে সেটাও তোমাকে মনে রাখতে হবে। দেখো ইভিএস থেকে তাহলে 20টা প্রশ্ন তোমার গেল কোথায়, মেন্টাল অ্যাবিলিটি থেকে। আমাদের মেন্টাল অ্যাবিলিটিতে 40টা প্রশ্ন থাকার কথা ছিল, সেখানে 20টা হলো, তাহলে বাকি থাকলো আরো 20টা। এই যে 20টা প্রশ্ন থাকলো, এই 20টা প্রশ্নের মধ্যে আবার পার্ট হবে। কি পার্ট হবে, দেখো এখানে বলেছে এই যে 20টা কোশ্চেন, তার মধ্যে 15টা কোশ্চেন থাকবে এমসিকিউ, 15টা কোশ্চেন থাকবে এমসিকিউ, মানে একটা প্রশ্ন 4টা অপশন, সেই অপশন দেখে দেখে তোমাকে করতে হবে। আর 5টা কোশ্চেন থাকবে কি, এই 5টা কোশ্চেনের জন্য একটা প্যাসেজ দেওয়া হবে, ইভিএস এর একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজ থেকে তোমাকে 5টা কোশ্চেন করতে হবে। যেমন তোমরা বাংলা বা ইংরেজির প্যাসেজ পড়ে পড়ে কোশ্চেনের অ্যান্সার করো, ঠিক সেই রকম। তাহলে সেখান থেকে এটা করতে হবে। তাহলে ইভিএস এর প্যাটার্নটা থাকলো কোশ্চেনের 15টা থাকলো হচ্ছে তোমার এমসিকিউ, আর 5টা থাকলো তোমার কি, একটা প্যাসেজ সেখান থেকে। এবার তোমার এই ইভিএস থেকে তোমাকে কি কি পড়তে হবে, দেখো তারও সিলেবাসটা দিয়েছে এখানে। এই যে দিয়েছে দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এই ন্যাচারাল ওয়ার্ল্ড এর মধ্যে তোমাকে কি কি পড়তে হবে,
transportation, rivers, mountains, plants and animals on land and water, natural disaster, types of houses and shelters, water cycle, etc. এগুলো তোমাকে পড়তে হবে। তা হিউম্যান বডি, তোমার হিউম্যান বডি যখনই চলে আসলো মানে বায়োলজিক্যাল পার্ট, তোমাকে তাহলে দেখো সায়েন্সের পার্ট মানে বায়োলজি পড়তে হচ্ছে। তাহলে ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস, হাইজিন অ্যান্ড ক্লিননেস, সুপার সেন্স, বেসিক নলেজ অফ ইন্টারনাল সিস্টেম, ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রেসপিরেটরি, ইটিসি। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, হিউম্যান বডি পড়তে হচ্ছে, যেটা হচ্ছে বায়োলজির একটা পার্ট। তোমাকে কি পড়তে হচ্ছে, সায়েন্স ইন ডেইলি লাইফ। ডেইলি লাইফের সায়েন্স তোমাকে পড়তে হচ্ছে, যেখানে ফুড প্রিজার্ভেশন, ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন, কনজারভেশন অফ ওয়াটার অ্যান্ড সয়েল, ইটিসি পড়তে হচ্ছে। তোমাকে পড়তে হচ্ছে কি, সোশ্যাল সারাউন্ডিংস। সোশ্যাল সারাউন্ডিংস তোমাকেও কিন্তু পড়তে হচ্ছে। তাহলে এখানে কি কি পড়তে হচ্ছে দেখো, তোমার 4টে পার্টে ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা পার্ট তোমার কিন্তু খুব খুব ভালো করে পড়তে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে। তোমরা যারা এখনো ভাবছো খুবই সহজ, না, ততটা সহজ নয় যতটা মেন্টাল অ্যাবিলিটিতে সহজ ছিল। যে যাই বলুক না কেন, তোমাকে পড়াশোনা করতেই হবে। যারা পড়াশোনা করবে তাদের কাছে অবশ্যই সহজ মনে হবে। যাদের কাছে, যারা পড়াশোনা করবে না, যারা মনে করবে মেন্টাল অ্যাবিলিটির মতোই আমি করব আইডিয়া করে, তাদের কাছে কিন্তু এটা পাস করা খুবই দুষ্কর হয়ে যাবে। তাই যারা এখনো শুরু করোনি, আজকে থেকেই পড়াশোনা শুরু করো মনোযোগ সহকারে, যাতে তোমরা তোমাদের সেই এম বা স্বপ্নটাকে পূরণ করতে পারো। এর পরের ক্লাসে বা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তুমি বাড়িতে বসে থাকি কি করে নিজে নিজেই তোমার ফর্মটা তুমি নিজেই ফিল আপ করতে পারবে। যদি এই তথ্যগুলো তোমার কাছে প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।